হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স অধ্যায় থেকে এমসিকিউ পরের 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 21 থেকে 30 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই বেশি কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট অঙ্কতে আমরা ঝাঁপ মারব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, আমার মতন কেউ শরীর খারাপ করোনি, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর এনি টাইপ অফ এক্সামিনেশন খুব ভালো চলছে। ঠিক, চলো দেখো 21 নম্বর বলেছে একটি সমষ্ণ লেখ এর নতি সর্বদাই রুদ্ধতাপীয় যে নতি তার চেয়ে কম হয়, রুদ্ধতাপ নতি অপেক্ষা কম। অপশান নাম্বার সি। এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার, এটা চাইলে তোমরা দেখতে পারো। গামার কারণে কিন্তু কম হয়ে যায়, গামা থাকে না সমষ্ণতে, আর রুদ্ধতাপীয়তে গামা থাকে, তার জন্য গামার মান একের চেয়ে বেশি, তাই সেটা বড় হয়ে যায়। ঠিক আছে, 22 নম্বরেরটা কী বলেছে, যে তাপ নিজ থেকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে বস্তুতে সঞ্চালিত হতে পারে না। এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অপশান নাম্বার বি। ঠিক আছে, চলো 3 নম্বর। কোন রাশিটি বলছে তাপগতীয় অবস্থাকে নির্দেশ করে না? দেখো পিভিটি করে, কিন্তু পি কমা ভি কমা টি পিভিটি করে, ওয়ার্ক ডান করে না। সরি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভালো প্রশ্ন কিন্তু। 24 নম্বর। দুটি পদ্ধতি 1 এবং 2 মাধ্যমে একটি তন্ত্র মানে হচ্ছে মেশিন, ঠিক, এ থেকে বিতে যেতে পারে। দুটি ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা U1 ডেল্টা U2, তাহলে ডেল্টা U1 সমান ডেল্টা U2। কেন স্যার এটা কেন হলো? কারণ এখানে দেখো এটা কিন্তু অবস্থার অপেক্ষক না, সরি পথের অপেক্ষক না, অবস্থার অপেক্ষক। মানে ইনিশিয়াল পয়েন্ট, মানে এটা মনে রাখতে পারো যে ইন্টারনাল এনার্জি কোন রাস্তা দিয়ে গেল সেটার উপরে নির্ভর করে না। ইন্টারনাল এনার্জি কেবলমাত্র নির্ভর করে অবস্থার ওপর নির্ভরশীল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে পদ্ধতিটাই গেছে কি না, দুটি পদ্ধতি এ থেকে বিতে যেতে পারে, সেই ইনিশিয়াল পয়েন্টে সেই ফাইনাল পয়েন্ট বি। তাহলে সেটা তুমি যে পদ্ধতিতে যাও, কোনো একটা পদ্ধতিতে ডেল্টা U1 হলো, তো কোনো একটা পদ্ধতিতে ডেল্টা U2 হলো, যায় আসে না, দুটোতেই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা সমান থাকবে। অপশান নাম্বার সি। দেখো এটা একটা পরীক্ষা এসেছে, এটাও একটা পরীক্ষা এসেছে, পরপর 3টে 22, 23, 24, 3টেই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, 3টে পরীক্ষাতে চলে এসেছে। 25 নম্বর। আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি প্রক্রিয়া DW=0। DW0 মানে সম আয়তনীয় পদ্ধতি, কিন্তু এটা সব বলে দেবে না, বুঝে নিতে হবে। এটা কীরকম পদ্ধতি? সম আয়তনীয় পদ্ধতি, যেখানে ডেল্টা ভিটা 0, তাই কৃতকার্যটা 0। ঠিক আছে, এবার কি বলেছে, ডেল্টা কিউটা নেগেটিভ। তাহলে যদি আমরা কি জানি, DQ = DU + DW। এবার DW তো বাবা 0, তাহলে DQ যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি DUটাও নেগেটিভ, আর DU নেগেটিভ মানে সে ডেফিনেটলি কী হয়েছে, টেম্পারেচারটা ডিক্রিজ করেছে। টেম্পারেচার বাড়লে তো ডিউটা বাড়ার কথা, বাট টেম্পারেচার এখানে মানে ডিউটা নেগেটিভ, তাহলে ডেফিনেটলি টেম্পারেচার এখানে ডিক্রিজ করেছে। আর টেম্পারেচার ডিক্রিজ মানে তার তাপমাত্রা কমেছে। ঠিক আছে, মানে তাপমাত্রা হ্রাস পাবে। অপশান নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। IIT 2001, দারুণ ব্যাপার। 26 কী বলেছে, রেফ্রিজারেটরের দরজা খুলে রাখলে ঘর ঠান্ডা হয় না। কারণ রেফ্রিজারেটরের কাজ হচ্ছে কী বলো তো, রেফ্রিজারেটরের কাজ হচ্ছে একটা স্থান থেকে উষ্ণতা নিয়ে আমাদের পরিবেশে সেই উষ্ণতাকে ছেড়ে দেওয়া। তাই তো ফ্রিজ এসব জিনিসগুলো এতটা খারাপ। এসি তোমার রুম থেকে তাপটাকে নিয়ে নিচ্ছে, দেন কী করছে, পরিবেশে ছেড়ে দিচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের পরিবেশের উষ্ণতা বাড়ছে। এবার যদি আমি দরজা খুলে দিই, ও কোথা থেকে তাপ নেবে? পরিবেশ থেকে তাপ নেবে। কোথায় তাপ দেবে? পরিবেশেই তাপ দেবে। তাহলে তাপ নিচ্ছেও পরিবেশ থেকে, তাপ দিচ্ছেও পরিবেশে। তাহলে কী করে পরিবেশটা ঠান্ডা হবে? পরিবেশটা ঠান্ডা হবে না ফ্রিজ খুলে থাকলে, কিন্তু এসির কাজ হয় না। ফ্রিজের জায়গায় এসির জায়গায়। ঠিক আছে, তাহলে সেটাতে কি প্রবলেমটা হয় না, রেফ্রিজারেটরের সেক্ষেত্রে তাপের উৎস মানে যেখান থেকে তাপটা নেবে আর তাপের শোষক যেখানে তাপটা দিয়ে দেবে সেটা একই হয়ে যায়। অপশান নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। 27 নম্বর। একটি বদ্ধ পাত্রের ভিতর একটি মসৃণ পিস্টন দিয়ে পাত্র দুটিকে দুভাগে করা হয়েছে। বাঁ দিকের একটি আদর্শ গ্যাস আছে, ডান দিকে শূন্য, কিন্তু একটি স্প্রিং দিয়ে পিস্টনটি আটকানো আছে। যদি বাঁ দিকের গ্যাসে তাপ প্রয়োগ করা হয় তবে কী হবে? গ্যাসে যদি আমি তাপ প্রয়োগ করি, মানে কিউ দিলে তার তাপমাত্রা বাড়বে, যেহেতু এটা সমষ্ণ পদ্ধতি নয়, তাহলে তার তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়লে তার চাপও বাড়বে, তার আয়তনও বাড়বে। গল্প শেষ। বাড়ার কথা। চাপের সাথে উষ্ণতার যে সম্পর্ক সেটা রেনোর সূত্র বা চাপের সূত্র বলে, আর আয়তনের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেটাকে চার্লসের সূত্র বলে, এবং সেই সূত্র থেকে এটাই বলা যায়। তাহলে তাপ যদি দিই, চাপ, আয়তন, উষ্ণতা অর্থাৎ PVT, তিনটাই কিন্তু বৃদ্ধি পাবে। অপশান নাম্বার সি ইজ কারেক্ট।
কতগুলো হয়ে গেল দেখো। 28 নাম্বার, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কোনোদিন 100% হতে পারে না, কারণ আদর্শ উৎস না, পরম শূন্য উষ্ণতাতে পৌঁছানো যাবে না। পরম শূন্য উষ্ণতাতে পৌঁছাতে গেলে কিন্তু 100% পেয়ে যাব। ঠিক, এটা প্রশ্ন থাকে যে আদর্শ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হলেও বাস্তব জীবনে কিন্তু 100% হতে পারে না। কেন? সেই কেনটার উত্তর এটাই। ভালো। 29 নাম্বার দিই। আচ্ছা, 28টা কত দাঁড়ালো তাহলে? 28টা দাঁড়ালো সি, তাই তো? 28টা দাঁড়ালো সি, পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো যাবে না, মানে -273 ° উষ্ণতাতে পৌঁছানো যাবে না। তবে না গেলে এটা পসিবল না। 29 নাম্বার, তাপের কুপরিবাহী একটি প্রকোষ্ঠকে, তাপের কুপরিবাহী মানে তাপ দেবেও না নেবেও না, ভাগযুক্ত একটি বিভাজক দিয়ে সমান দুভাগে ভাগ করা হয়েছে। প্রকোষ্ঠটিতে একটি অংশ চাপ পি আর টি উষ্ণতায় আদর্শ গ্যাস দ্বারা ভর্তি করা হলো, অপর অংশটি সম্পূর্ণ বায়ু শূন্য, মানে সেখানে বায়ু নেই। হঠাৎ করে ভাল্বটিকে খোলা হলে গ্যাসের চাপ আর উষ্ণতা কত হবে? দেখো, একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে হবে আমাদের। এমনি যদি একটা পিস্টন থাকে এবং পিস্টনটাকে এইভাবে আলাদা করা হয়েছে এইভাবে, ফলে এখানে চাপ পি, তাপমাত্রা টি। এবার কী হলো, এটাকে আমি খুলে দিলাম, তাপমাত্রা বাইরে যেতে পারবে না। তাহলে মানে তাপ যদি আদান প্রদান না করা হয়, ঠিক বদ্ধ করা হয়েছে, তাহলে জায়গা বৃদ্ধির সাথে সাথে থোড়ি না তার টেম্পারেচারটা বেড়ে যাবে বা কমে যাবে। টেম্পারেচার সেম থাকবে, কিন্তু এই যে গ্যাসের অণুগুলো ছিল, ধরুন না 10টা অণু ছিল, 10টা অণু আগে এইটুকু ক্ষেত্রফল জায়গাতে কিন্তু বল প্রয়োগ করছিল অর্ধেকটাতে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, ওই যারা 10টা অণু আছে সেই 10টা অণু দ্বারা প্রযুক্ত বল সেম, কিন্তু এরিয়াটা ছিল যতটা না, এবার এরিয়াটা কী হলো, দ্বিগুণ হয়ে গেল। এরিয়াটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কিন্তু চাপটা অর্ধেক হয়ে যাবে, কারণ চাপ সমান হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এরিয়া যদি বেড়ে যায়, চাপ তাহলে কমে যাবে। তাহলে চাপটা কমে গিয়ে পরে হবে P/2, উষ্ণতাটা টি থাকবে কিন্তু চাপটা হয়ে যাবে P/2। অ্যান্ড দ্য আনসার ইজ অপশান নাম্বার এ। অল ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? 30 নাম্বার, 1.46 চিত্রে একটা চিত্র দিয়েছে, সেখানে বলছে যে কি হচ্ছে, কৃতকার্যটা কি হচ্ছে। আচ্ছা, দেখা যাক কৃতকার্য কি হচ্ছে। কৃতকার্য কি হয় বলো তো? কৃতকার্য বাড়বে যদি ডেল্টা ভিটা বাড়ে, এটা পরিষ্কার কথা। ডেল্টা ভি কমলে কৃতকার্য কমবে না, অ্যাকচুয়ালি নেগেটিভ হবে, মানে গ্যাসকে কাজ করতে হবে। আচ্ছা বেশ, 30 নাম্বারের গ্রাফটা দেখবো ভালো করে, বুঝবো ভালো করে, ঠিক আছে? বুঝলেই কিন্তু এটা পারা যাবে। তোমাকে এই টাইপের একটা গ্রাফ দিয়েছে, এই টাইপের, ঠিক আছে? ভয় পাবে না, একদম ভয় পাওয়ার মতো কিছু নেই। ঠিক, চাপের সাথে আমার যায় আসছে না, আমি দেখছি এখানে আয়তনকে। দেখো, আমি কালারটা একটু চেঞ্জ করছি। তুমি যে পয়েন্ট দিয়েছে, দুটো পয়েন্ট দেয়নি, তুমি যে কোনো পয়েন্ট ধরো, এ পয়েন্ট ধরো, দেন বি পয়েন্ট ধরো, দেন সি পয়েন্ট ধরো, দেন লাস্টের ডি পয়েন্ট ধরো। এই যে এতে ভলিউম কত, এটা। বিতে ভলিউম কত, এটা, মানে V1 V2। সিতে ভলিউম কত, V3। ডিতে ভলিউম কত, V4। প্রত্যেকটাতে ভলিউম কিন্তু ডিফারেন্ট, এবং শুধু ডিফারেন্টই না, আমি দেখতে পাচ্ছি এ থেকে বি পয়েন্টে যখন যাচ্ছে, এ থেকে ডি পয়েন্টে যখন যাচ্ছে, এই যে ওর লাইনটা, এটা তো লাইন, কাজের লাইন। এই কাজের লাইনে আমি দেখতে পাচ্ছি অলওয়েজ কিন্তু ভলিউম কী করছে, বৃদ্ধি পাচ্ছে। কথাটা পরিষ্কার কি পরিষ্কার নয়? বৃদ্ধি পাচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভলিউম কিন্তু বেড়েই যাচ্ছে। ভি যদি বৃদ্ধি পায় তাহলে কি বলেছে, প্রশ্নটা কি জানতে চেয়েছে? সংস্থা দ্বারা কৃতকার্য, অর্থাৎ তার আয়তন বাড়ছে, মানে সংস্থাটা কাজ করছে। তার আয়তন প্রথমে এমনি ছিল এতটা, দেন তার দেখতে পাচ্ছি আয়তনটা বাড়লো, দেন দেখতে পাচ্ছি তার আয়তনটা আরও বাড়লো, দেন তার দেখতে পাচ্ছি আয়তনটা আরও বাড়লো। তাহলে আয়তনটা যদি বৃদ্ধি পেতে থাকে, দিস ইজ V1, দিস ইজ V2, দিস ইজ V3, দিস ইজ V4। আয়তনটা কে বাড়ালো? গ্যাস নিজে বৃদ্ধি করলো। গ্যাস নিজের আয়তন বৃদ্ধি করেছে, এটা হচ্ছে বিষয়। তাহলে নিজের যদি আয়তন বৃদ্ধি করে, তাহলে গ্যাসটা কৃতকার্য করেছে, অর্থাৎ গ্যাসটা কৃতকার্য করেছে, আয়তনটা বেড়েছে, কৃতকার্য করেছে, এটা হচ্ছে বিষয়। তাহলে কৃতকার্য যদি করেছে, তাহলে ক্রমাগত গ্যাস দ্বারা কৃতকার্য বেড়েই চলেছে, আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, এবার যদি তুমি প্রেসার দেখো, প্রেসার এখানে এক ধরনের P1, এখানে দেখো প্রেসার কমে গেল P2, এখানে দেখো প্রেসার একটু কমে গেল P3, এখানে দেখো প্রেসার আগের মতন চলে এলো P4। তাহলে প্রেসারের একটা পার্থক্য ঘটছে, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু যে মেন ডিফারেন্সটা, সেটা হচ্ছে আয়তনের। আয়তন কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে বেড়েই চলেছে আয়তনের পরিবর্তনটা কিন্তু ধ্রুবক আছে। যাই হোক, বোঝাতে পারলাম। এটা ম্যাচ করছে কত নম্বরের সাথে? প্রথমটার সাথে ক্রমাগত বাড়ে, অর্থাৎ অপশান নাম্বার এ। অপশান নাম্বার এর সাথে কিন্তু এটা
ম্যাচ করে গেল। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে 21 থেকে 30 নম্বর প্রশ্ন এখানে আমরা আলোচনা করলাম। দেখা হবে নেক্সট পার্ট নিয়ে, অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে, যেখানে আমরা 30 থেকে 40 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটিল ফ্যামিলি, ছোট্ট একটা পরিবার টুইন ফিজিক্স। বাই।